খেতে লাগলাম, কিন্তু কিছুক্ষণ পরে আমার পেটে প্রচণ্ড ব্যথা হতে লাগলো। গড়গড় করে কতগুলো রক্ত বমি করে দিলাম। আমার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। শুভ্র আমার দিকে তাকিয়ে হো হো করে হাসছে, যেন পুরো পৃথিবী কেঁপে উঠছে। আমি অবাক হয়ে শুভ্রর দিকে দেখলাম। গলায় হাত দিয়ে এক কাত হয়ে শুয়ে পড়লাম আমি। তখন অন্য পাশে দেখলাম শুভ্র দাঁড়িয়ে আছে খাবারের প্যাকেট নিয়ে। আমাকে ওই অবস্থায় দেখে শুভ্র খাবারের প্যাকেট ফেলে আমাকে ধরল। আমি ওর দিকে একবার দেখছি, ওই পাশের শুভ্রর দিকে আরেকবার দেখছি। দুজনে এক, হাতে একই রকমের আংটি, তবে কে আসল বুঝতে পারছি না। শুভ্র কখনোই আমার সাথে এমন করতে পারে না। আমি আমার পাশে থাকা শুভ্রর শার্ট খামচে ধরে আছি। শুভ্র আমাকে ছাড়িয়ে বিসমিল্লাহ বলে হাত দিয়ে আগুনের মতো কি ছুড়ল। সাথে সাথে ওই পাশের শুভ্র দূরে ছিটকে পড়ল। আমার পাশের শুভ্র মুখে ফু দিতেই ওই পাশের শুভ্রের আসল চেহারা বের হয়ে গেল। আমি এবার বুঝতে পারলাম কি ভুল করেছি আমি। দুজনের মধ্যে মারামারি শুরু হয়েছে। লোকটা শুভ্রকে জাদুতে আটকাতেই আমি বেলকনির রেলিং ধরে উঠে দাঁড়ালাম। চোখ খোলারও শক্তি পাচ্ছি না। জানি না কোথা থেকে এই বুদ্ধি আসলো মাথায়। জোরে সোরে বিসমিল্লাহ বলে শুভ্রের মতো আমি হাত ছুড়ে দিলাম। ওই লোকটার গায়ে পড়তেই শুভ্র মুক্ত হয়ে নিচে বসে পড়ল। আর ওই লোকটা বেলকনির রেলিং ভেঙে ছিটকে আমার মায়ের কবরের পাশে পড়ল। আমার প্রথম চেষ্টা সফল হলো। ইতিমধ্যে শুভ্র উঠে এসে আমাকে ধরেই কেঁদে দিল। বুকের সাথে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি কেন গেলাম তোমাকে একা রেখে? আমি এতটাই বুদ্ধ কবে হলাম? আমি সত্যি তোমার কেয়ার করতে পারছি না। আমি একটা কেয়ারলেস ছেলে। আমাকে রুমে নিয়ে শুয়ে দিল শুভ্র। কিন্তু আমার বমি কমছে না। শুভ্র আমাকে নিয়ে ডাক্তারের কাছে রওনা দিল। আমার ফোন থেকে ডাক্তার আন্টিকে কল করতে বললাম। শুভ্র সেটাই করলো। তিনি জানালেন তিনি হাসপাতালে আছেন। আজ রাতে তার ডিউটি ছিল। শুভ্র আমাকে নিয়ে অদৃশ্য হয়ে গেল। আমি চারপাশ দেখছি, মনে হচ্ছে আমি রকেটের বেশি ছুটছি, কিন্তু আমাদের দেখতে পাচ্ছে না কেউ। হাসপাতালের সামনে গিয়ে দৃশ্যমান হয়েছি। ভোরের আলো ফুটতে শুরু করেছে। আমাকে অপারেশন থিয়েটারে নেওয়া হলো। ওয়াশ করিয়ে বেডে রাখা হলো। শুভ্র আমার পাশে হাত ধরে বসে আছে। ডাক্তার আন্টি এসে ভ্রুকুচকে শুভ্রের দিকে চেয়ে আছে। বললেন, এই কি সে বাচ্চার বাবা? শুভ্র চোখ বুজে নিজেকে শান্ত করে ধীর গতিতে উঠে দাঁড়ালেন। পকেটে হাত রেখে সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ, আমি বাচ্চার বাবা হতে চাই। এখন অবশ্য হয়নি। ওয়াশ করলেন তো কিছু টের পেলেন বাচ্চা আছে কিনা? আপনার চেক করার মেশিনটা পাল্টে ফেলবেন। বাই দ্য ওয়ে, আমাকে কি বাচ্চার বাবা হিসেবে পছন্দ হয়নি আপনার? আপনার অ্যাসিস্ট্যান্টকে পছন্দ হতো? ডাক্তার মুখ ভেঙচি দিয়ে আমাকে জিজ্ঞাসা করলেন, রেহানা কেমন আছে? কোথায় উঠেছে এখন? আমি মুখটা ফ্যাকাশে করে বললাম, আমার মা বেঁচে নেই আন্টি। তিনি বললেন, কেন? তোমার শখে সুসাইড করেছে বুঝি? খুব ভালো ছিল মেয়েটা। এবার শুভ্র বললেন, নাতি আসার খবর পেয়ে কেউ সুসাইড করে জানতাম না। আপনিও করবেন নাকি নাতি আসলে? আমাদের যাওয়ার সময় হয়েছে, রোজা চলো। ডাক্তারকে কথা বলার সুযোগ না দিয়ে শুভ্র আমাকে কোলে নিয়ে অদৃশ্য হয়ে গেল। ডাক্তার এখনো চোখ বড় বড় করে রুমের আনাচে কানাচে খুঁজছে আমাদের। আমরা অদৃশ্য হয়েই দেখেছি। আমি খিলখিল করে হেসে উঠলাম। ভালোই জব্দ হয়েছে ডাক্তার। শুভ্র ডাক্তারের মাথায় চাটি মেরে চলে আসলো। আমরা 5 মিনিটের মাথায় বাসায় চলে আসলাম। শুভ্র এসে আমাকে রুমে শুয়েই হাতে দুটো তালি দিয়ে বললেন, সবাই এদিকে এসো। সাথে সাথে আমার রুমটা ভরে গেল। আমার তো ভয় যায় যায় অবস্থা। শুভ্র সবার সাথে পরিচয় করালেন, এটা আমার মা, এটা আমার ভাইয়া, ভাবি, বোন, আর এরা আন্ডা বাচ্চাগুলো আমার ভাইয়ের ছেলে মেয়ে। তারা এখানেই থাকে, কিন্তু তুমি দেখতে পাও না। তার মানে এই বাচ্চাগুলো ছাদে সেদিন খেলছিল আর আমি কি দেখতে পাইনি? আমি ওদের কাছে ডাকলাম, জিজ্ঞাসা করলাম, এই পুচকে, আমি যেদিন ছাদে গিয়ে তোমাদের খুঁজলাম আমার সামনে আসলো না কেন? ওরা একে অপরের দিকে টিপ্পনি কেটে বলল, কাকাই বারণ করেছিল তো। আমি বললাম, তোমার কাকাইকে শুনি যে তার কথা শুনতে হবে? ওরা শুভ্র থেকে আর চোখে তাকিয়ে বলল, আরে কাকাই তো সব, তুমি জানো না? কাকাই ঘরে আসলে সবাই চুপচাপ, দাদু পর্যন্ত কথা বলে না, জানো? আমার বাবার কথা তো নেই, সে চুপচাপ এক কোণে ঘাপটি মেরে বসে থাকে যখন কাকাই বাড়ি থেকে বের হবে। আমি চোখ বড় বড় করে অবাক হওয়ার ভান করে বললাম, তাই বুঝি? এমন কেন? ওরা বলল, আরে কাকাই তো আমাদের রাগী কাকাই, আমরা কোনো ভুল করলে ছাদে কান ধরে দাঁড় করিয়ে রাখে। আমি মুচকি সোদের গালে টিপ দিয়ে বললাম, আচ্ছা, আজ থেকে তোমাদের ফুল পারমিশন দিলাম। কাকা আর কিচ্ছু বলবে না, কেমন? এবার খেলতে যাও তো তোমরা, দেখি তোমার কাকা কি করে। ওরা দৌড়ে চলে গেল। বাকি সবাই উধাও। একজন মানুষকে দেখতে ইচ্ছা করলো খুব, বাবু কাকাকে। আমার মনে নেই তিনি দেখতে কেমন, কিন্তু আমার জীবনের জন্য তিনি অনেক করেছেন। তিনি যেখানেই থাকুক ভালো থাকুক। আমি মোটামুটি এখন সুস্থ, হাঁটতে চলতে পারি। হাত পায়ের ক্ষতগুলো নেই। জিনবার পাওয়া সত্যিই ভাগ্যর বিষয়। কত কেয়ার ভালোবাসা নিমিষে ইচ্ছে পূরণ করে দিতে পারে। যদি বলিও আমি এখন পর্যন্ত এই মুহূর্তে অন্য দেশে যাব, নিয়ে যাবে। এরা খুবই বউভক্ত হয়। এরা একবার ভালোবাসলে অন্তত বেইমানি করে না। আমার হাতে পায়ের ক্ষতগুলো ভালো করে দিল। এখন বিন্দাস লাইফ। শুভ্র বিছানায় 4 হাত পা টান করে চিৎ হয়ে শুয়ে আছে। এই অসম্ভব সুন্দর ছেলেটা আমার, একান্তই আমার নিজস্ব সম্পত্তি। ভাবতে কেমন লজ্জা লজ্জা করছে। ঘরে ফ্যান চলছে ফুল স্পিডে, তবু শুভ্র ঘামছে। আমি বুঝি না এই ছেলের কি হয়েছে কি। আমি শুভ্রের উল্টো দিকে উপর হয়ে মাথাটা শুভ্রের মাথায় রাখলাম। আমরা আর শুভ্রের চোখ দুটো একে অপরের সাথে নিবদ্ধ হয়ে যাচ্ছে। কি মশাই, একটা কথা বলুন তো, আপনাকে এত ঘামায় কেন সবসময়? কোথায় কোথায় মানে? এই যে। আমি কপালের সাথে লেপ্টে থাকা চুলগুলো আলতো করে সরিয়ে বললাম, এই তো ঘাম।
শিশির বিন্দুর মতো চকচক করছে কেন? ঘাম তো এমন নয়। শুভ্রা এখনো সেই একই ভঙ্গিতে